শিহাব রহমান এই আইডি থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তৌসিফ ইয়াসানা এইচএসসি 23। থ্যাংক ইউ ভাইয়া। আমরা বরাবরের মতোই প্রিয় শিক্ষার্থীদের জয়েন করার জন্য কিছুক্ষণ টাইম দেব, তাই না? তারপরেই আমরা ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটু দেখে নিই মোটামুটি কারা কারা। অপূর্ব কর্মকর, জাফরিন রুবাই, তৃষা, হৃদয় কর্মকর, আলিফ, অম্মে কুলসুম, তাসফিয়া, রাজ্জাক, আফজাল, ইলাহ, হিমেল, আকন্দ, স্নেহা, প্রাপন পাল, হাসিবুল শান্ত, মুশফিক মাহমুদ, ফিরোজ আহমেদ, হৃদয়, আল নোমান, তানজিলা রাত্রি, রিসা আফরিন, তাসমিয়া সুলতানা, তানভীর মুস্তফা, জুয়েল আহমেদ, মাহমুদুল হাসান, শুভ। কি ক্লাসগুলো মোটামুটি করা হয়েছে ভাইয়া তোমার, বা কত দূর করলে একটু বলো তো ভাইয়া? তুমি খুব অ্যাক্টিভ ছেলে, আমি জানি তুমি হয়তো সেটা কভার করতে পারবা যদি তুমি পরে গ্রুপে জয়েন হয়েছ। প্রেম, প্রত্যাশা মজুমদার, আফিফা আমান, জান্নাতুল ফেরদৌস, শারমিন আক্তার। মোটামুটি 100 স্টুডেন্ট পার হয়ে গেলে তোমরা জানো যে আমরা ক্লাসটা শুরু করে দিই, একটু সময় দিই, তাই না? অনেকে জয়েন করতে একটু টাইম লাগে। হাসিব রহমান, সাইফুল ইসলাম, অমিত কুমার, শামসুজ্জা ইবনে আজিজ, সুমাইয়া মাইশা, কামরুন্নেসা কান্তা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ইস্তিয়াক আহমেদ আফ্রিদি, হ্যাঁ। সৃষ্টি। মোটামুটি 100 স্টুডেন্ট হয়ে গেছে। আমরা এখন ক্লাসটা শুরু করব। ওকে, শুধু সাউন্ডটা আমরা চেক করব, করে আমরা ক্লাসটা শুরু করে দিব ভাইয়া। ওকে, আচ্ছা করলাম। এখন দেখি কি অবস্থা, সাউন্ড ঠিক মতো বোঝা যায় কি না। একটু দেখি ভাইয়া, একটু বলো তো ভাইয়া তোমরা সাউন্ডটা ক্লিয়ার কিনা, জাস্ট একটু সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু দেখো। আমিও চেক করছি, তোমরা একটু দেখে নাও। ওকে, একটু দেখি যে সাউন্ড ক্লিয়ার কিনা, একটু বলো তো ভাইয়া তোমরা। সাউন্ড ক্লিয়ার, তাহলে আমরা ক্লাস স্টার্ট করতে পারি। এবং দেখো আমাদের জৈব যৌগ চলছে একদম, তোমরা বুঝতেই পারছো আমরা শুরু থেকে শুরু করেছি। আর শুরু থেকে শুরু করেছি মানে আমাদের সমানতা এবং নামকরণ খুবই প্রাথমিক জিনিস। কেউ যদি মনে করে যে আমি এই সমানতা আর এই নামকরণ মানে পড়া শেষ হলে এই দুইটা টপিকস রিভাইজ দিতে হয়তো এক থেকে 1.5 সর্বোচ্চ 2 ঘন্টার বেশি লাগবে না। মানে আমি পড়েছি অনেক খুঁটিয়ে কিন্তু পড়া কিন্তু খুব বেশি নাই, তাই না? আজকে আমরা শুরু করব অরিজিনালি জৈব রসায়ন বলতে যেটাকে আমরা বুঝি, রিয়াকশান দিয়ে শুরু করব। এবং আমি কনফিডেন্ট যে আমার স্টুডেন্টরা এই রিয়াকশানগুলো এনজয় করবে আর কি। ওকে, 2-1 স্টুডেন্ট আমাকে বলেছ গত দিনের শেষের টপিকসটা আরেকবার বলতে। আমি একটু বলি তোমাদের, তোমরা একটু খেয়াল করে দেখবা যে প্রত্যেক ক্লাসের কিন্তু শেষ দিকে যে টপিকসটা পড়ানো হয় সেটাই তোমাদের প্রবলেম থাকে। কেন জানো? কারণ হয় প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় যখন হয়ে যায় তখন আমিও এখানে কিছুটা তাড়াহুড়া করি টপিকসটা শেষ করার জন্য। তুমিও ধরো অনলাইন ক্লাসে 1 ঘন্টা ক্লাস করা মানে অনেক বড় ব্যাপার, তোমারও মনে করো মাথার কাজ করে না। ফলে উভয় মিলেই কিন্তু এই শেষ টপিকসগুলোই বরাবরই একটু করে প্রবলেম থাকে। কোনো অসুবিধা নেই। আমি তোমাদের বলেছি যে ক্লাসের কমপক্ষে 1জন স্টুডেন্ট যদি আমাকে বলে ওইটা আমি বুঝি না, সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমি সেটা অবশ্যই আবার বোঝাবো। তবে এই গতদিন শেষে যেটা করেছি আমি ইলেকট্রন আকর্ষী এবং কেন্দ্র আকর্ষী বিকারক, পরবর্তীতে এটা এত বেশি আলোচনা হবে তুমি না চাইলেও বুঝে যাবে আরও ভালো করে। কারণ প্রত্যেকটা বিক্রিয়া হয় ইলেকট্রন আকর্ষী জুট বিক্রিয়া বা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বা কেন্দ্র আকর্ষী জুট বিক্রিয়া, কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রন মানে অপসারণ বিক্রিয়া। এগুলো নিয়ে এতবার এই ইলেকট্রন আকর্ষী কেন্দ্র আকর্ষী বিষয়গুলো আলোচনা করা হবে যে তোমার এমনিতে ক্লিয়ার হয়ে যাবে। তবু একবার শুধুমাত্র আমি রিভিউ করে নিই ভাইয়া। তাহমিনা নিসা লিখেছ আগেরগুলো তো ভুলে গেছি, ইটস ওকে, ভুলে গেছো সমস্যা না। অর্গানিক কেমিস্ট্রির এটা একটা বিষয় যে
যত পড়বে ততই ভুলে যাবে, দেখলে দেখবে আবার মনে পড়বে। আমিও ভুলে যাই জানো, মাঝে মধ্যে তোমাদেরকে কি পড়াই কি পড়াচ্ছি আমিও ভুলে যাই, তবে অসুবিধা নাই, আমি কনফিডেন্ট, দেখলে তোমাদের আবার মনে পড়বে। ওকে, আর আমি বলেছি আজকে আমাদের গা সমসম ক্লাস, মানে খুব এনজয় করবা। দেখো না, ভূতরে কোনো একটা কিছু, ভৌতিক কোনো একটা কিছু দেখতে গেলে একটু ভয় ভয়, একটু খারাপ ভয় ভয় লাগে, বাট ঠিক ভয়ের মাঝেও যেন কোথায় একটা ভালো লাগা কাজ করে। আমি এই জন্যই লিখেছি তোমাদের স্ট্যাটাসে যে আজকে গা সমসম করা ক্লাস আর কি, যে ভয় লাগবেই লাগবে কিন্তু এনজয় করবা আর কি। তো যাক, আগে আমি বলি ইলেকট্রন আকর্ষী, নাম শুনেই বোঝা যাচ্ছে ইলেকট্রনের প্রতি যাদের আকর্ষণ থাকবে। ইলেকট্রনের প্রতি কাদের আকর্ষণ থাকবে? যাদের ইলেকট্রন ঘাটতি থাকবে। তো ঘাটতি কাদের থাকে? সাধারণত পজিটিভ চার্জ হলেই আমরা জানি তাদের ইলেকট্রন ঘাটতি থাকে। তাই সাধারণত পজিটিভ চার্জগুলো হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। আবার অনেকে নিরপেক্ষও থাকে, যেমন BF3, এটা হচ্ছে নিরপেক্ষ, কিন্তু বোরনের চারদিকে 3টা ফ্লোনের বন্ধন আছে, তার মানে একটা করে বন্ধন করতে গেলে 2টা করে ইলেকট্রন লাগে, বুঝছো? এখানে 3টা বন্ধন আছে, তার মানে ইলেকট্রন আছে বোরনের চারিপাশে 6টা। আমরা জানি যে কোনো পরমাণু অষ্টক পূর্ণ করতে চায়, তার মানে সে আরও 2টা ইলেকট্রন নেওয়ার ক্ষমতা তার আছে, তার মানে ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ থাকবেই। অতএব এটা ইলেকট্রন আকর্ষী, এটা হচ্ছে নিরপেক্ষ ইলেকট্রন আকর্ষী, এইটা বলেছি আমি। আর তোমরা 2-1টা বই রেফারেন্স দিয়ে আমাকে বলেছ, বইগুলোতে বলেছে এইটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী। আমি জানি না তারা এটা কোন কনসেপ্ট থেকে লিখেছে ইলেকট্রন আকর্ষী। আমার কথা হচ্ছে যে ধরো আমার মিষ্টির প্রতি প্রবল আকর্ষণ, আমি মিষ্টি দেখলে খেতে চাই, কিন্তু এমন যদি হয় একটু আগে আমি মিষ্টি খেয়ে খেয়ে আমার পেটটা পরিপূর্ণ করে রেখেছি, এরপর যদি কেউ আমার কাছে মিষ্টি নিয়ে আসে, আমি কি আর মিষ্টিটা খেতে পারবো? ভাই বলো তো, সেটা খাওয়ার প্রতি তো একটা আকর্ষণ থাকা লাগবে আমার, সেটা খাওয়ার জন্য তো আমার পেটের ফাঁকা জায়গা লাগবে, সেইটা না থাকলে আমি কি করে খাবো বলো তো? তো এটা পজিটিভ চার্জ, তাই দেখে মনে হচ্ছে এটার বোধহয় নেগেটিভ চার্জের প্রতি, মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে, কিন্তু সেই ইলেকট্রনটা যে সে নিবে, নেওয়ার কারণে নাইট্রোজেন কোন জায়গায় ইলেকট্রনটা নিবে ভাই বলো তো? এখানে নাইট্রোজেনের তো অষ্টক পূর্ণ হয়ে আছে, ফলে ইলেকট্রন নেওয়ার তো অ্যাবিলিটি তার নাই, তাই এটা কিন্তু ইলেকট্রন আকর্ষী বিকারক নয়। তবে এইটাকে যদি আমরা জলীয় দ্রবণে দ্রবীভূত করি, জলীয় দ্রবণে যদি আমরা দ্রবীভূত করি, তাহলে এখান থেকে কি হবে? প্রোটনটা বের হয়ে যাবে, হয়ে গেলে অ্যামোনিয়া তৈরি হবে, তাই না? এইটা কিন্তু আবার কেন্দ্র আকর্ষী বিকারক, কারণ এর মুক্ত জোড় ইলেকট্রন আছে। আচ্ছা আমি আসতেছি, দাঁড়াও। আর প্লাস এইটা হবে ইলেকট্রন আকর্ষী বিকারক, এই প্লাসটা, এই প্লাসটা হবে আসলে ইলেকট্রন আকর্ষী বিকারক। আর কেন্দ্র আকর্ষী বিকারক কারা? সাধারণত যারা নেগেটিভ চার্জে চার্জিত, তারা হচ্ছে কেন্দ্র আকর্ষী বিকারক। ওকে, তবে নেগেটিভ চার্জ হলে হতে পারে কেন্দ্র আকর্ষী, আবার যারা নিরপেক্ষ কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে, আর এই মুক্তজোড় ইলেকট্রন আছে মানে কি তার ইলেকট্রন বেশি আছে, সেই ইলেকট্রন নেওয়ার মতো কেউ যদি থাকে তাহলে সহজেই সেই ইলেকট্রনটা তাকে দিয়ে দিতে পারবে, ফলে এরা হয় কেন্দ্র আকর্ষী বিকারক। মুক্তজোড় ইলেকট্রনযুক্ত অণুগুলো হয় কেন্দ্র আকর্ষী বিকারক। আমরা আস্তে আস্তে যখন রিয়াকশন নিয়ে আলোচনা করব, এটা একবারে তোমার কাছে অ্যালকোহলের মতো ইজি হয়ে যাবে। যারা একজোড়া ইলেকট্রন দান করে জানো, তাদেরকে লুইস ক্ষার বলা হয়। এটা অম্ল ক্ষারক টপিকসটা যখন আমরা আবার পড়বো তখন এটা আমি বলে দিব লুইস ক্ষারক। তাই লুইস ক্ষারকগুলা হচ্ছে কিন্তু কেন্দ্র আকর্ষী বিকারক। লুইস ক্ষারক তোমরা দেখবা এমসিকিউ দিয়েছে এগুলো, যে লুইস ক্ষারক সমূহ কি কেন্দ্র আকর্ষী বিকারক। আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে লুইস অ্যাসিড, আর লুইস অ্যাসিডগুলো এই কারণে ইলেকট্রন আকর্ষী বিকারক। আপাতত এইটুকুই জেনে রেখো, আমরা রিয়াকশানগুলো যখন করব এই বিষয়গুলো তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবা। শুধু এইটুকু মনে রাখবা, ইলেকট্রনের প্রতি যাদের আকর্ষণ থাকবে তারা হচ্ছে ইলেকট্রন আকর্ষী, ধনাত্মক চার্জের প্রতি যাদের আকর্ষণ থাকবে তারা হচ্ছে কেন্দ্র আকর্ষী। ওকে, সহজ কথা। এখন ইলেকট্রন ঘাটতি থাকতে হবে ইলেকট্রন আকর্ষী হতে গেলে, আর কেন্দ্র আকর্ষী হতে গেলে ইলেকট্রন বাড়তি থাকতে হবে। সবাই কি এইটুকু নিশ্চয়ই ক্লিয়ার? যতটুকু বুঝেছো ইটস ওকে, এতটুকুই তোমরা করো। আমরা যখন সিরিয়ালি যে জায়গায় যখন যাব সেইটা আমরা আরও ক্লিয়ার করে পড়ব। তোমাদেরকে না ক্লিয়ার করে আমি কখনোই পার হবো না, এইটুকু কনফিডেন্ট থেকে। গত 2 দিনে তোমরা 2টা পরীক্ষা দিয়েছো, সেটা হচ্ছে একটা সমানতা। আমি খুবই খুশি। যারা পরীক্ষা দিয়েছো খুব কম সংখ্যক স্টুডেন্ট, আমি জানি যে অ্যাক্টিভ এই সংখ্যাগুলো খুবই কম। যারা গ্রুপে পরে জয়েন করছে সমস্যা নাই, আমি পর্যায়ক্রমে তোমাদের আগের পরীক্ষার লিঙ্কগুলো ওপেন করে দিব। ওকে, তোমরা পরীক্ষাগুলো সুবিধা মতো সময় দিতে পারবা। আর যারা কন্টিনিউ আমার সাথে তাল মিলিয়ে পরীক্ষা দিচ্ছ, এভাবেই পরীক্ষাগুলো চলবে। আমি আরেকটা পরীক্ষা হয়তো আজকেই দেখি কোশ্চেন করতে পারি, সেটা হলো এই যে সুষম ভাঙ্গন, বিষম ভাঙ্গন, কার্বনিয়াম কার্বনায়ন ফ্রি রেডিকেল,
ইলেকট্রন আকর্ষী আর কেন্দ্র আকর্ষী বিকারক এটুকু টপিক্সের উপরে আমি একটা এক্সাম নিব, হয়তো আজকেই সেই কোশ্চেনটা করে আমি তোমাদের গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব। এভাবে এক্সামগুলো দিতে থাকো, দেখবা কনসেপ্ট তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমার মনে হয় না প্রবলেম থাকবে। আরেকটা বিষয় যে অনলাইনে তোমাদেরকে আসলে মানিয়ে নিতে হবে, এটা স্বাভাবিক। আসলে এক একটার এক এক ফ্লেভার। অনলাইনে যেটা তুমি পাচ্ছ সেটা অফলাইনে পাবা না, হয়তো অফলাইনে যেটা আছে সেটা তুমি অনলাইনে 100% পাবা না। অফলাইনে টিচারকে সরাসরি পাও, হয়তো লিখিত পরীক্ষাগুলো দিতে পারো, কিন্তু অনলাইনে যে একটা নির্দিষ্ট টপিক শেষ হয়ে গেলেই পরীক্ষা দিতে পারতো তো এই অল্প টপিক্সের মধ্যে, সেই সুযোগগুলো তো তোমাদের আসলে অফলাইনে নাই। ঠিক আছে, এইভাবে অনলাইনে কন্টিনিউ করলে দেখবা ভালো করবো। আরেকটা বিষয়, তোমরা অনেকে আমাকে ফোন দিয়েছো, বিশেষ করে যারা 2022-এর পরীক্ষার্থী, যে ভাইয়া অনেকেই তো সেকেন্ড ইয়ারে অফলাইনে ভর্তি নিচ্ছে। আসলে আমি ফার্স্ট ইয়ারে তোমাদের অফলাইন ভর্তি নিয়েই যন্ত্রণায় আসি। আমার কথা কি বুঝতে পেরেছ? আমি তোমাদের অফলাইনের সুযোগ যদি পাই, অবশ্যই ফার্স্ট পেপারটা অফলাইন আগে রিভাইজ করব। কারণ অনেক স্টুডেন্টই কিন্তু ফার্স্ট ইয়ার বুঝে উঠতে পারে না কোথায় পড়বে, কিভাবে পড়বে। কেবল শুরুর সময় অনেকেই মনে করেছিল যে অনলাইনে খুব একটা অ্যাক্টিভ হবো না, করবো না, অফলাইন তো আসেই, তার আশায় রেখে দিয়েছ। ফলে ফার্স্ট ইয়ারটা স্টুডেন্টের বেশি প্রবলেম থাকে, এটা বরাবরই দেখেছি আমি। তো এই জন্য ফার্স্ট পেপারটা আমরা রিভাইজ করবো আগে আর কি, তোমরা যারা আমার কাছে অফলাইনে ভর্তি আসো। আর সেকেন্ড ইয়ারে তোমরা বুঝে গেছো যে অফলাইন আশায় থেকে আর লাভ নাই, অনলাইনে আমাদেরকে একদম কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিতে হবে। এই জন্য সেকেন্ড ইয়ারে আমি দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো কিন্তু বেশ অ্যাক্টিভ, এই জন্য হয়তো সেকেন্ড পেপারটা তোমাদের অনলাইনে খুব ভালোভাবে তোমরা করতে পারবা। আর এই জন্য আমি ফার্স্ট ইয়ারটা আগে তোমাদের শেষ করব, রিভাইজ করব আর কি অফলাইনে। এরপর যদি দেখি যে আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমরা বেশ টাইম পাচ্ছি, তাহলে অফলাইন সেকেন্ড ইয়ার বলো বা তোমাদের প্রিপারেশান ব্যাচ বলো না কেন, সেগুলো শুরু হবে, অন্যথায় শুরু আসলে হবে না। তাই সময়ের ওই অপেক্ষায় না থেকে এই যারা অনলাইনে কন্টিনিউ করছো, তারা তো বুঝতে পারতেছো বা তোমরা কী পরিমাণ সার্ভিস বা সাপোর্ট পাচ্ছ। এভাবে কন্টিনিউ করে ইনশাল্লাহ ভালো হবে। আসলে আমি বরাবরই বলি, বুদ্ধিমান কিন্তু তারাই যারা সময় উপযোগী সিদ্ধান্ত নেয়। সময় তোমাকে বলে দেবে কখন কোন সময় কোন সিদ্ধান্তটা আসলে নিতে হবে। গতকালকে আমার আম্মাকে নিয়ে আমি মহদেবপুরে একটা ডক্টরস ক্লিনিক, আমারই এক স্টুডেন্ট গালিব, ও মেডিকেল থেকে বের হয়ে, ওর হাজব্যান্ড ওয়াইফ দুইজনই ডাক্তার, ওরা মহদেবপুরে ওখানে চেম্বার দিয়েছে এবং বেশ ভালো। গালিব বেসিক্যালি খুব ভালো স্টুডেন্ট ছিল। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে গালিব তোমার কি ইচ্ছে ছিল আগে থেকেই যে ডাক্তার হয়ে এসে গ্রামে হয়তো এখানে মহদেবপুরে একটা ক্লিনিক দিবা? বলছে না ভাই, এটা তখন মনে হয় না, আস্তে আস্তে সময়ের সাথে আমার এই পরিবর্তনটা হয়ে গেছে, সিদ্ধান্তটা আসলে নিতে হচ্ছে। তো মাথায় রেখো, সময় তোমাকে বলে দিবে আসলে কোন জায়গায় কোন সিদ্ধান্ত নিতে হবে, খুব বেশি ভাবার আসলে কোনো দরকার নাই। ওকে, হ্যাঁ পরীক্ষা নিব ভাই, আমরা এইভাবেই পরীক্ষা নিব। হ্যাঁ, ওই এইচ প্লাস তো লুইস অ্যাসিড বলতেই পারো ভাইয়া, অবশ্যই। তাহলে আপাতত এইটুকু তোমরা ইলেকট্রন আকর্ষী কেন্দ্রাকর্ষী বিকারক সম্পর্কে জেনে রাখো। তারপর আমি এক্সাম নিই, দেখবে অ্যান্সার করতে পারবা। আর সামনে যখন রিয়াকশানগুলো করবো তখন তো আরও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কারণ প্রত্যেকটা রিয়াকশানেই প্রায় আসবে ইলেকট্রন আকর্ষী কেন্দ্রাকর্ষী এগুলো। তাহলে আজকে আমরা শুরু করছি জৈব যৌগের প্রথম গ্রুপের সদস্য অ্যালকেন। অ্যালকেন, আমরা অ্যালকেন দিয়ে শুরু করছি, অ্যালকেন। ওকে, জৈব যৌগের প্রথম সদস্য হচ্ছে অ্যালকেন। এই অ্যালকেনকে বলা হয় কি জানো? প্যারাফিন। অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। প্যারাফিন। ঢাকা বোর্ড 2016-তে ক নাম্বার প্রশ্নে দিয়েছিল ঢাকা বোর্ড 2016-তেও। আচ্ছা, আরেকটা কথা একটু বলি তোমাদের, 2021-এর যারা পরীক্ষার্থী আছো, তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে আমাকে অনেকে ফোন দিচ্ছ যে ভাইয়া আমাদের কলেজ এভাবে লিখতে বলেছে, আমাদের কলেজ এভাবে লিখতে বলেছে। আসলে অ্যাসাইনমেন্টটা টোটালি যে টিচার তোমাকে অ্যাসাইনমেন্ট দিবেন তার উপর ডিপেন্ড করে উনি উত্তরটা কীভাবে চান। এটা হলো প্রথম কথা। সাধারণত অ্যাসাইনমেন্টটা যে টিচার যে টপিক্সটা পড়ান সেটাই দেন। তো ইন্টারমিডিয়েটেও যেহেতু এটা নতুন কনসেপ্ট, বা এসএসসির ক্ষেত্রেও তাই বোর্ড থেকে তোমাদেরকে মানে একদম এনসিটিভি থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে, অ্যাসাইনমেন্টে বারবার বলা হচ্ছে একজনের সঙ্গে আরেকজনের উত্তর যেন না মিলে। এটা নিয়ে তোমরা খুবই বিভ্রান্ত যে বোরের পরমাণু মডেল আমি যা লিখবো আরেকজন কী করে আলাদা লিখবে। আসলে এখানে কিন্তু ভাইয়া এই কথাটা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে ধরো পরমাণু মডেল সম্পর্কে লিখবে, যে যতটুকু পারো, যত সুন্দর করে পারো, যতটুকু গুছিয়ে পারো লিখবা। ও যা লিখেছে তুমি তাই লিখবে এমন তো কোনো কথা নাই। এখন ধরো
আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে পরমাণু শিখন ফলে বলা হচ্ছে রাদারফোর্ড বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা করতে পারবে। এখন কোনো স্টুডেন্ট একটু রাদারফোর্ড পরমাণু মডেলটা দিল, দিয়ে তার সাপেক্ষে তার ত্রুটির আলোকে বোরের মডেলটা দিল, সেটা স্বীকার্য, তারপর তার সীমাবদ্ধতা চিত্রটিত্র আঁকালো দিয়ে দিল। আরেকজন হয়তো বা পুরো মডেলগুলোর নাম উল্লেখ করলো, এই করলো, এইভাবে যার যেভাবে যত সুন্দর খুশি লিখলাম। এখন কথা হচ্ছে এখন এক একজন তো এক একভাবে লিখবে, তাহলে টিচার নাম্বার দিবে কিভাবে আসলে? এই জন্য একটা নির্দেশক হিসাবে একটা নির্দেশনা দেওয়া আছে মূল্যায়ন করার, যে কেউ যদি বোর পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা লিখে ফ্রেশ করে সুন্দর করে লেখে তাহলে 4, সেটা যদি ফ্রেশ করে না লিখে তাহলে 3, 2, এভাবে নাম্বারিংটা করতে হবে। মূল নাম্বারিংটা টিচার তোমার করবে বোর পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতার উপর। এখন এইটা নিয়ে আসতে গিয়ে যে যেভাবে খুশি গুছিয়ে দাও, যে টিচার যেভাবে চান গুছিয়ে দাও, অসুবিধা নেই। মূল নাম্বারিংটা হবে ওইটুকু অংশের উপর, অর্থাৎ তোমাদের যে নির্দেশকটা দেওয়া আছে ওইটার উপর তোমাদের মূল নাম্বারিংটা হবে। আর তোমরা চাইলে তোমাদের শিকুল ফল অনুসারে সুন্দর করে গুছিয়ে তোমাদের অ্যাসাইনমেন্টটা তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এই জন্য তোমাদের কাছে মনে হচ্ছে এক এক টিচার, যেমন আমি রাজশাহীগঞ্জে দেখলাম তারা বোধ আবার সূচিপত্র লিখতে বলেছে, তাহলে তোমরা সূচিপত্র লিখবা, এগুলোর উপর কোনো নম্বর নাই, নম্বর হবে ওই যে নির্দেশক দেওয়া আছে অতটুকুর উপর। ক্লিয়ার? আমার মনে হয় এখন তোমরা ক্লিয়ার হয়েছে। হৃদয় কর্মকার কেমিস্ট্রি নাকি ব্যাকরণ লিখতে বলছে। ওকে, অ্যালকেন। তো অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। ঢাকা বোর্ড ও আচ্ছা আরেকটা, সরি তোমাদের ডিস্টার্ব করছি বারবার আমি ক্লাস শুরু করতে গিয়ে। গ্রুপে যারা একদম নতুন জয়েন করছো, আমার গ্রুপের ক্লাস পরীক্ষার নোটগুলো এত চমৎকার করে সাজানো, তোমাদের কোনো ডিস্টার্ব করতে হবে। একদম গ্রুপের শুরুতেই দেখবা অ্যানাউন্সমেন্ট আছে, ওখানে ক্লিক করলেই যা যা মনের প্রশ্ন তোমার সব উত্তর তুমি ওখানে পেয়ে যাবা। কোথায় থেকে শুরু করবা, কিভাবে করবা, সব লেখা আছে ওখানে। ওকে, তারপরে বুঝতে না পারলে গ্রুপে পোস্ট দিও, আমাকে ফোন দিও, কোনো অসুবিধা নাই। তো যাক, অ্যালকেনকে আমরা প্যারাফিন বলি। ঢাকা বোর্ড 2016-তে ক নাম্বার প্রশ্নে দিয়েছিল এটা। প্যারাফিন কি? প্যারাফিন একটা গ্রিক শব্দ, এর প্যারাম অর্থ হচ্ছে ক্ষুদ্র। প্যারাম অর্থ হচ্ছে ক্ষুদ্র। তোমাদের যে নোটটা আমি পিডিএফ আপলোড করে সেখানে দেওয়া আছে, দেখবা প্যারাম অর্থ হচ্ছে ক্ষুদ্র, আর অ্যাফিন্স অর্থ হচ্ছে আসক্তি। অ্যাফিন্স অর্থ হচ্ছে আসক্তি। অ্যাফিন্স কথার সাথে আসক্তি কথার মিল আছে, দেখো অ্যাফিন্স আসক্তি, তাহলে প্যারাম অর্থ ক্ষুদ্র। অনেক সময় পোলাপান উল্টাপাল্টা করে, প্যারাম অর্থ ক্ষুদ্র দিব না অ্যাফিন্স অর্থ ক্ষুদ্র দিব। অ্যাফিন্স অর্থ আসক্তি, অ্যাফিন্স আসক্তি মিল আছে, তাহলে অ্যাফিন্স মানে আসক্তি, প্যারাম মানে ক্ষুদ্র। অর্থাৎ যে সকল বিকারকের রাসায়নিক বিক্রিয়ার প্রতি আসক্তি খুবই কম তাদেরকেই বলা হয় প্যারাফিন। তাহলে অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? কারণ নিশ্চয় অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়ার প্রতি আসক্তি খুবই কম। যেহেতু অ্যালকেন রাসায়নিকভাবে খুবই কম সক্রিয়, তাই অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। ক নাম্বার প্রশ্ন ক্লিয়ার? প্যারাফিন কি? প্যারাফিন একটা গ্রিক শব্দ, এর প্যারাম অর্থ হচ্ছে ক্ষুদ্র, অ্যাফিন্স অর্থ হচ্ছে আসক্তি, অর্থাৎ ক্ষুদ্র আসক্তি। যে সকল বিকারক রিয়েজেন্টের রাসায়নিক বিক্রিয়ার প্রতি আসক্তি খুবই কম তাদেরকেই বলি আমরা প্যারাফিন। এখন খ নাম্বার প্রশ্নে বলা হতে পারে অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন, এটা তোমাদের খ নাম্বার প্রশ্নে দিতে পারে। কারণ হচ্ছে দেখো ভাইয়া, আমরা যখন নামকরণ করেছি তখন আমরা দেখেছি অ্যালকেনে কিন্তু কার্বন কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, এবং যারা 22 এবং 23 তারা খুব ভালো করেই জানে, 22 এবং 21 তারা খুব ভালো করেই জানে কোথাও এক বন্ধন থাকলে সেই বন্ধনগুলো হয় সিগমা বন্ধন। আর যারা 2023-এর পরীক্ষার্থী মানে 21-এর এসএসসি, তোমরা আপাতত একটু বিশ্বাস করো যে কার্বন কার্বন এক বন্ধন থাকলে তারা সিগমা বন্ধন, আর সিগমা বন্ধনগুলো হচ্ছে খুবই শক্তিশালী বন্ধন, শক্তিশালী বন্ধন। তাহলে 2023-এর পোলাপান মনে করবা তাহলে আমরা কি সিগমা বন্ধন পাই বন্ধন শিখবো না? অবশ্যই শিখবা, ওই ফার্স্ট পেপারের 3য় অধ্যায়, তখন গিয়ে এগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আপাতত একটু জেনে রাখো যে কোথাও এক বন্ধন থাকলে সিগমা বন্ধন হয়, আর সিগমা বন্ধনগুলো হচ্ছে খুবই শক্তিশালী বন্ধন। এই বন্ধনগুলোকে সহজে কোনো জারক বিজারক কোনো বিকারক ভাঙতে পারে না, আর বন্ধন না ভাঙলে তো রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেবে না। এই জন্য অ্যালকেন রাসায়নিকভাবে খুবই কম সক্রিয় হয় জন্যই অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। ক্লিয়ার? তাহলে এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছ অ্যালকেন কি, প্যারাফিন জিনিসটা কি। যে সকল বিকারকের রাসায়নিক বিক্রিয়ার প্রতি আসক্তি খুবই কম তাদেরকে বলা হয় প্যারাফিন।
তাহলে অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? কারণ অ্যালকেনের কার্বন কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত। এক বন্ধনগুলো হচ্ছে সিগমা বন্ধন, আর সিগমা বন্ধনগুলো হচ্ছে খুবই শক্তিশালী বন্ধন। এই শক্তিশালী বন্ধনগুলোকে সহজে কোনো জারক বিজারক বা বিকারক ভাঙতে পারে না, জন্য অ্যালকেন রাসায়নিকভাবে খুবই কম সক্রিয় হয়, আর তাই অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। এইটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমি এই জন্য আর জিজ্ঞেস করলাম না যে কমেন্টে জানাও কি না, কারণ এগুলো ভাষাগত ব্যাপার, এখানে বেসিক কিছু নাই। যখন বেসিক থাকবে আমি অবশ্যই বলবো কমেন্টে জানাও, আমি কমেন্টগুলো তোমাদের দেখব। তাহলে অ্যালকেন আমরা বুঝতে পারলাম কার্বন কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত, আর কার্বন কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত হলে যে সংকরণ হয় সেটা হলো sp3। এখন নিশ্চয়ই 23-এর পোলাপান বলছে এটা আবার কি, সব শিখবো, এগুলা টেনশন করো না তোমরা। আরে তোমরা তো অর্গানিক কেমিস্ট্রি বোনাস পড়ছো, তোমরা তো ফার্স্ট ইয়ার, তোমাদের তো ফার্স্ট পেপারটা ধীরে ধীরে পড়ার কথা। তাহলে ফার্স্ট পেপারের পাশাপাশি এই যে অর্গানিক কেমিস্ট্রি পড়ে রাখতেছ, এইটা যে পর্বতে তোমাকে কি পরিমাণ বেনিফিট দিবে ওই সময়টা আসলেই বুঝতে পারবা যে আমি কি একটা কাজ করে রেখেছি। যে তোমার বন্ধুরা যখন কেবল নতুন অর্গানিক কেমিস্ট্রি শিখবে তুমি তখন রিভাইজ করবা, বলছো তোমার লেভেলটা কোন জায়গায় থাকবে। তাহলে আপাতত মনে রেখো কার্বন কার্বন এক বন্ধন থাকলে সেটা sp3 সংকরণ হয়, অর্থাৎ ওই বন্ধনটা গঠিত হয় sp3 সংকর অরবিটাল তৈরির মাধ্যমে। আপাতত 23গুলো এইটুকু জেনে রাখো, আর 21-22 তো সংকরণ তোমরা পড়েছ। আবার আমরা তৃতীয় অধ্যায় গিয়ে পড়বো ফার্স্ট পেপারে। তাহলে অ্যালকেনের সংকরণ sp3, এরা কার্বন কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত, এদেরকে প্যারাফিন বলা হয়, এবং এদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, অর্থাৎ কার্বন যা থাকবে তার দ্বিগুণের চেয়ে দুটা বেশি থাকবে হাইড্রোজেন। যেমন আমার কার্বন যদি 3টা হয় তাহলে হাইড্রোজেন থাকবে 3 × 6 আর 2 8। এই হলো আমাদের অ্যালকেনের সাধারণ সংকেত, আর নামকরণ তো আমরা করেইছি। তো শোনো, অ্যালকেনকে যেহেতু প্যারাফিন বলা হয়, অ্যালকেনকে যেহেতু প্যারাফিন বলা হয়, তোমরা অবাক হয়ে যাবা অ্যালকেনের যে রাসায়নিক বিক্রিয়া আছে সেটা খুবই কম, খুবই কম, খুবই কম। কারণ যেহেতু সেই অ্যালকেন প্যারাফিন, যেমন অ্যালকিনের কিন্তু অনেক রাসায়নিক বিক্রিয়া আছে, অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া নাই। তবে অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া নাই ঠিক আছে, কিন্তু অ্যালকেনের প্রস্তুতির বিক্রিয়াগুলো বেশ ইম্পর্টেন্ট। আমার কথা কি বুঝতে পেরেছ? অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া মানে অ্যালকেন যে ধরনের বিক্রিয়া দিবে এই সংখ্যাটা খুবই কম। বললাম কম কেন ভাই? প্যারাফিন ক্ষুদ্র আসক্তি, ফলে রাসায়নিকভাবে সে খুবই কম সক্রিয়। তাহলে রাসায়নিকভাবে যদি কম সক্রিয় হয় তাহলে রাসায়নিক বিক্রিয়া থাকবে কোথায়? তবে অ্যালকেনের প্রস্তুতি বিক্রিয়া আছে, মানে তার রাসায়নিক বিক্রিয়া থেকে প্রস্তুতি বিক্রিয়াই বেশি। যেমন অ্যালকিনের কিন্তু প্রস্তুতি বিক্রিয়া খুব নাই, তার চেয়ে রাসায়নিক বিক্রিয়াই বেশি। বাট অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া থেকে তার প্রস্তুতির বিক্রিয়াটাই বেশি আছে। আমরা এখন অ্যালকেনের প্রস্তুতির বিক্রিয়া করব। অ্যালকেন প্রস্তুতি, প্রথম যে গুরুত্বপূর্ণ বিক্রিয়াটা দিয়ে আমরা অ্যালকেন করব, এটা 2023-এর পোলাপানা খুব ভালো বুঝতে পারবে, কারণ তাদের সিলেবাসেও এই বিক্রিয়াটা আছে। সেটা হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া শোনো, তোমরা যখন বিশেষ করে অ্যাডমিশনে যাবা, বুঝছো, WURTZ, উডস, WURTZ, জার্মান ভাষায় ডাব্লুকে কিন্তু ভি এর মতো উচ্চারণ করা হয়, তাই অনেক বইয়ে তোমরা দেখবা লেখা থাকবে ভার্স বিক্রিয়া। ঠিক আছে? তো উডস বিক্রিয়া মানে যদি কোথাও তোমরা পরবর্তীতে দেখো, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে যখন যাবা, ভার্স বিক্রিয়া দেখলে বুঝবা ওটা উডস বিক্রিয়ার কথাই বলা হচ্ছে। কারণ ওই যে বললাম জার্মান ভাষায় ডাব্লুকে ভু উচ্চারণ করা হয়। ও আচ্ছা, sp3 এটা আরেকবার বলেন তাই না ভাই? তাসমিয়া সুলতানা, এটা অনেক বড় জিনিস ভাই, বুঝতে পারছো? একদম টেনশন করো না তাসমিয়া তোমরা। আমি যখন ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায় করাবো, আমার পোলাপান খুব ভালো করেই জানে এই সংকর অরবিটালটা আমি কিভাবে ক্লিয়ার করাই তোমাদের। আপাতত খালি এইটুকু জেনে রাখো যে কার্বন কার্বন এক বন্ধন থাকলেই সেটা sp3 সংকর অরবিটাল তৈরি হয়। আরে ভাই, একটা অধ্যায় পড়লে তো সব বোঝা যায় না, পুরো কেমিস্ট্রি যখন পড়বা তখন পুরোটাই বুঝতে পারবা। আর আমি তো আছি, যে জায়গায় যেটা লাগবে আমি সেই জায়গায় সেটা ক্লিয়ার করে দিব। ওকে, তাহলে উডস বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকেন প্রস্তুত করব। উডস বিক্রিয়া, তো বিক্রিয়াটা কি দেখো, এই যে
অ্যালকাইল হ্যালাইড। ওকে, কি এটা? অ্যালকাইল হ্যালাইড। এর সাথে সোডিয়ামের বিক্রিয়া করাতে হয়, 2 মোল সোডিয়াম লাগে এবং অ্যালকাইল হ্যালাইডটাও লাগবে আমাদের 2 মোল। 2 মোল অ্যালকাইল হ্যালাইড। বলবে এভাবে লিখলেন কেন ভাইয়া? তোমাদের বোঝানোর সুবিধা, তার কিছু না। তোমরা যদি কেউ এইভাবে লিখো কোনো অসুবিধা নাই, এইভাবে যদি লিখো কোনো অসুবিধা নাই। আমি তোমাদের বোঝার সুবিধার্থে 2টা অ্যালকাইল হ্যালাইড আলাদা করে লিখলাম। কার উপস্থিতিতে? শুষ্ক ইথার। শুষ্ক ইথার। এই শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম যদি বিক্রিয়া করা হয়, এই 2টা সোডিয়াম 2টা হ্যালোজেনের সঙ্গে বের হয়ে চলে যাবে, আর এই 2টা অ্যালকাইল গ্রুপ এক জায়গায় হয়ে অ্যালকেন তৈরি করবে। এটা অ্যালকেন না? আমি দেখাচ্ছি উদাহরণ। প্লাস 2 মোল সোডিয়াম হ্যালাইড। এই যে দেখো, অ্যালকাইল হ্যালাইড থেকে 2 মোল হোক আর 14 মোল হোক, অ্যালকাইল হ্যালাইড কি না? আমি একটা উদাহরণ প্রায় বলি যে তুমি 1 গ্লাস, আমি দূর থেকে দেখলাম তুমি 1 গ্লাস কি যেন খেলা, একটু পরে দেখলাম আরেক গ্লাস কি যেন খেলা, একটু পরে দেখলাম আরেক গ্লাস কি যেন খেলা। তোমাকে আমি এসে বললাম তুমি কি খেলা ভাইয়া? তুমি কি বলবা? যদি তুমি পানি খাও, 3 বারই যদি পানি খাও, তবে তুমি কি বলবা? আমি পানি খেলাম এবং পানি খেলাম। তুমি শুধু বলবা যে পানি খেলাম, কারণ একই জাতীয় অ্যালকাইল হ্যালাইড, একটা হোক আর 14টা হোক, ওটা অ্যালকাইল হ্যালাইড। এই হলো আমাদের উডস বিক্রিয়া, যে শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়ামের বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি হয়। বলবা উচ্চতর অ্যালকেন কেন বললাম ভাইয়া? একটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবা। উচ্চতর অ্যালকেন তৈরি হয়। তোমরা হয়তো বলবা উচ্চতর অ্যালকেন কেন বললেন? কারণ এখানে আর ছিল একটা, এখানে হয়ে গেছে কত? 2টা। এখন যদি বলে এখানে তো 2টা ছিল, আরে 2টা তো আলাদা যোগে। আমি কি বললাম? 14টাও যদি তোমার ওটা হয়, তুমি কি মনে করেছ যে ধরো তোমার ক্লাস 1 থেকে মাস্টার্স কমপ্লিট করতে তোমার মনে করো 10, 2, 12 আর 5 হচ্ছে 17 বছর লাগে, তাই না? 10, 2, 12 বা 17। 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়তে তোমার 17 বছর লাগে। তো তুমি যদি বলো যে আমি 1 থেকে 5 পর্যন্ত মোট 4 বার পড়বো, তাহলে তো 4 5 20, ওই মাস্টার্সের চেয়েও বেশি সময় লাগলো আমার, অথবা আমার মাস্টার ডিগ্রি দিয়ে দেন, তোমাকে দিবে? তুমি 1 থেকে 5 পর্যন্ত যতবারই পড়ো তুমি 5 পাস, তোমাকে কেউ মাস্টার্স পাস বলবে না। তো অ্যালকাইল হ্যালাইড যত মূলই নেই না কেন, ওটা একটাই অ্যালকাইল হ্যালাইড। আমি একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা বুঝবা। দাঁড়াও, আমি ধরো এই জায়গাতে দিলাম CH3, নাও CH3 মিথাইল হ্যালাইড, এখানে দিলাম আমি CH3। তোমরা হয়তো বলবা ভাইয়া ভিন্ন নিতে পারি না, সব কথা বলবো আজকে পুরো ক্লাস জুড়েই উডস বিক্রিয়াটাই শুধুমাত্র হবে। তাহলে এখানে কি তৈরি হবে? দেখো তো, CH3 এটা তৈরি হবে কিনা? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? আমার অ্যালকাইল হ্যালাইডের নাম ছিল মিথাইল হ্যালাইড। মিথাইল মানে 1 কার্বনযুক্ত হ্যালাইড, আর এখানে তৈরি হয়ে গেল ইথেন। তাহলে কি উচ্চতর অ্যালকেন হয়ে গেল না? এই জন্য উডস বিক্রিয়া দ্বারা উচ্চতর অ্যালকেন তৈরি করা যায়। উচ্চতর অ্যালকেন তৈরি বিক্রিয়ার নাম কি? উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া কার উপস্থিত হয়? শুষ্ক ইথারের উপস্থিত। কার উপস্থিত হয়? শুষ্ক ইথারের উপস্থিত হয়। কেন শুষ্ক ইথার ব্যবহার করি সব বলবো আমি। কোন ধাতু ব্যবহার করি আমরা? সোডিয়াম ধাতু, ফিক্সড। অন্য ধাতু ব্যবহার করলে কিন্তু হবে না। এই নামীয় বিক্রিয়াগুলোতে যেটা ইউজ করা হয় সেটাই কিন্তু ইউজ করতে হবে। তুমি মনে করো না সোডিয়াম বাদে ওই গ্রুপের আমি পটাশিয়াম দিব, তাহলে হবে না। আর 2 অণু অ্যালকাইল হ্যালাইড লাগে। ওকে, এই হলো উডস বিক্রিয়া। এই উডস বিক্রিয়া নিয়ে বহুত কথাবার্তা আছে, সব এখন আমরা বলবো। তোমরা আমাকে কমেন্টে জানো, বিশেষ করে 22 এবং 23, 21 তো অবশ্যই উডস বিক্রিয়া বুঝতে পেরেছে। এই পর্যন্ত পোলাপানদের উডস বিক্রিয়া মনে হবে না। এইটুকু পোলাপানদের মনে একটু পরে ঢুকলে হয়তো তাদের প্রবলেম হতে পারে। প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও এইটুকু ক্লিয়ার কেন। সব বলবো, ইথার শুষ্ক কেন সব বলবো, টেনশন নাই। খালি বলো উডস বিক্রিয়া ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছো, ব্যাপারটা কাকে বলে বিস্তারিত তোমাদের প্রশ্ন করতে হবে না। তোমাদেরকে কোনো প্রশ্ন করতে হবে না, আমি সব উত্তর দিব। এরপর যদি দেখো যে তোমার সব প্রশ্নের উত্তর হলো না, তখন জিজ্ঞেস করো, আমি আবার উত্তর দিব। ওকে,
থ্যাংক ইউ অপূর্ব কর্মকার, সৃষ্টি, নিতু, ফিরোজ, ওম্মে কুলসুম, মাহমুদুল হাসান, আরসেরিয়া, আল নোমান, কামরুজ্জামান, কাউসার, তাসমিয়া, তামান্না। এটা আবিষ্কারকের নাম অনুসারে ভাইয়া, আব্দুল্লাহ লবি আবিষ্কারকের নাম অনুসারে। মামুনুর রশিদ ক্লিয়ার 23, PM শ্রিয়া, তিন্নি কবি থ্যাংক ইউ। তাহলে এইটুকু তোমরা বুঝতে পেরেছ যে শুষ্ক ইথারের উপস্থিতিতে ধাতব সোডিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি হয়, আর এই বিক্রিয়াটার নাম হচ্ছে উডস বিক্রিয়া। তো প্রথম একটা কথা আমি তোমাদের এখানে বলে নেই, সেটা হচ্ছে উডস বিক্রিয়া দ্বারা কিন্তু মিথেন তৈরি করা যাবে না। উডস বিক্রিয়া দ্বারা কখনোই মিথেন তৈরি করা যাবে না, এটা অনেকবার পরীক্ষায় দেয়, খ নাম্বার প্রশ্নে দেয়। উডস বিক্রিয়া দ্বারা মিথেন তৈরি করা যায় না কেন? কারণ হলো ভাইয়া দেখো, আমরা বলেছি উডস বিক্রিয়াটা হলো উচ্চতর অ্যালকেন তৈরির একটা বিক্রিয়া। উচ্চতর অ্যালকেন অর্থাৎ অ্যালকাইল, সবচেয়ে ছোট অ্যালকাইল হলো মিথাইল, এর চেয়ে ছোট অ্যালকাইল গ্রুপ তো নাই। তাহলে সবচেয়ে ছোট অ্যালকাইল গ্রুপ নিলেই তৈরি হচ্ছে ইথেন। তাহলে মিথেন তুমি কি করে তৈরি করবা? মিথেন তাহলে তুমি কি করে তৈরি করবা? তাই মাথায় থাকে যেন উডস, মাথায় শুধু থাকলে হবে না, খাতাতেও থাকতে হবে, লিখে রাখবা খাতায় এটা, যে উডস বিক্রিয়া দ্বারা মিথেন তৈরি করা যায় না। কারণটা হলো অ্যালকেন সিরিজের মধ্যে মিথেন হলো সবচেয়ে ছোট সদস্য। অ্যালকেন সিরিজ মানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই সিরিজের মধ্যে মিথেন হলো সবচেয়ে ছোট সদস্য, এর চেয়ে ছোট সদস্য নাই। এই জন্য উডস বিক্রিয়া দ্বারা মিথেন তৈরি করা যায় না, কারণ মানে উডস বিক্রিয়াটাই হলো উচ্চতর অ্যালকেন তৈরির বিক্রিয়া। কারণ এখানে সবচেয়ে ছোট অ্যালকাইল গ্রুপ যদি নেই, সেখানে তৈরি হবে ইথেন। যদি আমি এখানে ইথাইল নেই, তৈরি হবে বিউটেন। যদি আমি প্রোপাইল নেই, তৈরি হবে হেক্সেন। মিথেন তৈরি হচ্ছে না। তোমাদের নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে ভাইয়া এখানে মিথাইল নিলে তৈরি হচ্ছে ইথেন, আর যদি ইথাইল নেই তাহলে ডাবল হয়ে যাচ্ছে, ইথাইল মানে 2 কার্বন হয়ে যাবে 4 কার্বন বিউটেন। যদি আমি প্রোপাইল নেই, তৈরি হবে হেক্সেন। তাহলে এই যে প্রোপেন, পেন্টেন, এগুলো কি তৈরি হবে না? হবে বৎস, হবে। শুধু একটু ওয়েট করো, সব হবে, সব ক্লিয়ার করা হবে। একটু খালি খেয়াল করবা, ধীরে ধীরে লক্ষ্য করবা, সব দেখবো। আমরা বলেছি না আজকে হবে গা ছমছম ক্লাস, অর্থাৎ সব যত ভিতরে ঢুকবা তত ভয় লাগবে, সেই ভয়ের মাঝেও কোথায় যেন একটা ভালো লাগা কাজ করবে। ওকে, তাহলে এইটুকু বুঝতে পেরেছি আমরা। এইটুকু বুঝতে পেরেছো কিনা বলো তো ভাইয়া? উডস বিক্রিয়া দ্বারা কেন আমরা মিথেন তৈরি করতে পারি না, এইটুকু বুঝতে পেরেছো কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও, যে উডস বিক্রিয়া দ্বারা আমরা মিথেন তৈরি করি না কেন। প্লিজ একটু বলো ভাইয়া, উডস বিক্রিয়া দ্বারা মিথেন তৈরি করা যায় না কেন, সেটা বুঝতে পেরেছো কিনা? থ্যাংক ইউ তানজিন, হিমেল, আহানা, মৃধা, জন্নাত পারভিন, থ্যাংক ইউ ইফা জামিলা, তোমরা তো বুঝবাই ভাইয়া, তোমরা ইস্তিয়াক আহমেদ, আফ্রিদি, থ্যাংক ইউ। সবাই এইটুকু বুঝতে পেরেছ? তাসনিয়া, তাবাসসুম, বিনতি, সব বুঝতে পেরেছি। ওকে, এইটুকু সব, আল নোমান, এসতে, মিশু, তোয়া, সবাই ওকে। তাহলে উডস বিক্রিয়া দ্বারা মিথেন তৈরি করা যায় না কেন আমরা বুঝতে পেরেছি, কারণ উডস বিক্রিয়াটা হলো উচ্চতর অ্যালকেন তৈরির একটা বিক্রিয়া। অ্যালকাইল, সবচেয়ে ছোট অ্যালকাইল গ্রুপ যদি আমরা এখানে নিই তাহলে ইথেন হবে, আর এর চেয়ে ছোট অ্যালকাইল গ্রুপটা নাই, সুতরাং মিথেন তৈরি হওয়াটাও সম্ভব না। ওকে, আমরা আগে একটু বিক্রিয়ার কৌশলটা দেখে আসব। তবে শোনো, উডস বিক্রিয়া কিন্তু 2টা কৌশল অনুসরণ করে হয়, একটা যে ফ্রি রেডিকেল, একটা আয়নিক। তো আমি তোমাদের ফ্রি রেডিকেলটা করাচ্ছি না, 2টা কারণ। তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত উডস বিক্রিয়ার মেকানিজম তোমাদের লাগবে না, এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে, আমি আমার ইউটিউবে যে ক্লাসটা দিয়েছি সেখানে ফ্রি রেডিকেল মেকানিজমটা দেখিয়েছি, ফ্রি রেডিকেলের যে মেকানিজম সেটা দেখিয়েছি। তাই আমি এখানে দেখাবো আয়নিক মেকানিজমটা। কি মেকানিজম? কেউ অ্যানায়নিক মেকানিজমও বলে, কেউ বলে আয়নিক মেকানিজম। তো আমি এখন তোমাদের উডস বিক্রিয়ার যে কৌশলটা দেখাবো, কৌশল যাকে আমরা ইংলিশে বলি মেকানিজম, আয়নিক কৌশলটা দেখাবো। আয়নিক কৌশলটা আমি তোমাদের এখানে দেখাবো, আয়নিক কৌশল। তাহলে ফ্রি রেডিকেল দেখাচ্ছি না কেন? 2টা কারণ। একটা হলো যে কোনো একটা শিখলেই হলো, আর একটা হলো ফ্রি রেডিকেলটা আমি তোমাদের ইউটিউব ক্লাসে দিয়েছি, ওখানে দেখো তোমরা, এখানে নতুন কিছু শিখি। ঠিক কিনা ভাইয়া বলো দেখি?
আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা এখন চলে যাচ্ছি উডস বিক্রিয়ার প্রথম যে জিনিসটা আমাদের জানা দরকার সেইটা হলো মেকানিজম, কৌশল। কৌশল শুনলেই পোলাপান ভয় পায়, কিন্তু ভয়ের কিছু নাই। দেখো কৌশল কত মজার, কত চমৎকার, আর ভয় থেকেই তো জয়ের হয়। দেখো তোমরা এখন আয়নিক বিক্রিয়া, আয়নিক কৌশল যেটা, সেইটা এখন আমরা একটু দেখব। ওকে, এটা 2 ধাপে ঘটে ভাইয়া, বুঝছো? এই আয়নিক কৌশলটা উডস বিক্রিয়ার, আমি একটু কমেন্ট দেখার জন্য রাখলাম। উডস বিক্রিয়ার যে কৌশলটা সেটা 2 ধাপে ঘটে। আয়নিক কৌশলটা আর কি 2 ধাপে ঘটে। প্রথম ধাপটা আগে তোমরা দেখো। প্রথম ধাপ, এই ধাপে কি হয় ভাইয়া জানো? যে অ্যালকাইল হ্যালাইডটা আমরা ব্যবহার করি, তোমরা নিশ্চয় জানো যে হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা অ্যালকাইলের চেয়ে বেশি, ফলে বন্ধন ইলেকট্রনটা সে তার দিকে টেনে নেয়। তোমাদের নিশ্চয় মনে আছে আমরা তীরে যখন 1 ফলা ব্যবহার করি তার মানে ওটা একটা ইলেকট্রন স্থানান্তর হচ্ছে, আর যখন আমরা 2টা ফলা ব্যবহার করি তখন বুঝি 2টা ইলেকট্রন স্থানান্তর হচ্ছে। এইটা নিশ্চয়ই তোমাদের মনে আছে আর কি, মানে বন্ধন ইলেকট্রনের কথা এখানে বলা হচ্ছে ভাইয়া। তো যাক, এই বন্ধন ইলেকট্রনটা যদি ওর দিকে চলে যায় তাহলে ও হবে নেগেটিভ চার্জে চার্জিত, আর অ্যালকাইল গ্রুপটা হবে পজিটিভ চার্জে চার্জিত। ওকে, ঠিক আছে, এটা পজিটিভ চার্জে চার্জিত আর এইটা হবে নেগেটিভ চার্জে চার্জিত। তাহলে প্রথম ধাপে কি হলো? হ্যালোজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি অ্যালকাইলের চেয়ে বেশি, ফলে আচ্ছা আরেকটু উপর থেকে লিখি ভাইয়া, মানে এটা মিশানো যাবে না, তো স্মার্ট বোর্ড হলে না দেখাতে পারতাম। আমি একটু উপর থেকে লিখি, হ্যাঁ, এখান থেকে লিখি। প্রথম ধাপ এখান থেকে লিখি ভাইয়া, প্রথম ধাপ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যালকাইল হ্যালাইড যেহেতু হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেই বন্ধন ইলেকট্রনটাকে তার দিকে টেনে নিয়ে বলে অ্যালকাইল পজিটিভ, আর হ্যালোজেনটা হবে নেগেটিভ। ওকে, এই হলো। এবার আস্তে আস্তে বুঝতে পারবা তোমরা সোডিয়ামের কাজ কি, শুষ্ক ইথারের কাজ কি, এই ঘটনা ঘটবে। এবং আচ্ছা এখানেই লিখি, অসুবিধা নাই। ওই যে 2টা সোডিয়াম ভাইয়া, ওই যে 2টা সোডিয়াম ছিল, সেই 2টা সোডিয়াম কি করে জানো? 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, গিয়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। এই যে সোডিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়, 2টা সোডিয়াম। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ওই যে শুষ্ক ইথার কেন ব্যবহার করছি? তোমরা যারা 2023-এর শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই আয়নীকরণ শক্তি পড়তেই হবে, উপায় নাই। কারণ তোমাদের এই অ্যাসাইনমেন্টে আয়নীকরণ শক্তি থেকে দিয়েছে। তোমাদের আগের আমি ক্লাসে বলেছিলাম তোমাদের যে ক্রমটা দিয়েছে সেইটা কিন্তু এইটা হবে। যারা 22 এবং 21-এর শিক্ষার্থী আছো, চিন্তা করছো ভাই কোন মৌলগুলা দিয়েছে, কোন মৌলগুলো ওদের দিয়েছে। দেখো লিথিয়াম আর ম্যাগনেসিয়াম তো পোলাপান যে কোনো মুহূর্তে উল্টাপাল্টা করে দিবে, তাদের আয়নীকরণ শক্তির ক্রম এটা অ্যাসাইনমেন্টে দিয়েছে এসএসসি 2021, মানে এইচএসসি 23-দের। তো দেখো ভাইয়া, এই যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে, কোনো ধাতু ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়নে পরিণত হতে গেলে তাকে শক্তি প্রদান করতে হয়। যে শক্তিটা প্রদান করতে হয় তাকে বলি আমরা আয়নীকরণ শক্তি। তো ওই যে শুষ্ক ইথার থেকে সলভেন্ট এনার্জি হিসাবে, সলভেশন এনার্জি, ওটা গেইন করে সোডিয়াম, মানে শুষ্ক ইথার থেকে সলভেশন এনার্জিটা গেইন করে, মানে অর্জন করে সোডিয়াম এই 2টা ইলেকট্রন ত্যাগ করে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে তাহলে ইথার ঠিক আছে, শুষ্ক কেন? তোমরা জানো সোডিয়াম খুব সক্রিয় ধাতু। যদি আমাদের ইথারটা শুষ্ক না হয়ে সেখানে আর্দ্রতা থাকে তাহলে সোডিয়াম খুব ভয়ঙ্করভাবে ওই আর্দ্রতার সাথে বিক্রিয়া করে বিস্ফোরণ ঘটাতে পারে। তাই ইথারটা নেওয়া হয় শুষ্ক ইথার। ওকে, যে ইথারে যদি পানি থাকে তাহলে সোডিয়াম ওই পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে বিস্ফোরণ ঘটাতে পারে। আর সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতে গেলে যে শক্তিটা লাগে সেই শক্তিটা সে সলভেশন এনার্জি হিসাবে ওই দ্রাবক শুষ্ক ইথারের কাছ থেকে পেয়ে যায়। তাহলে অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেন ইলেকট্রনটা টেনে নিয়ে সেই নেগেটিভ চার্জে চার্জিত হয়, আর অ্যালকাইল গ্রুপটায় পজিটিভ চার্জ। এইবার ওই অ্যালকাইল গ্রুপটা ওই যে ভাইয়া ওই 2টা ইলেকট্রন আছে না ভাইয়া,
দুটা ইলেকট্রন সে গ্রহণ করে। তাহলে দুটা ইলেকট্রন গ্রহণ করলে কি হবে দেখো তো, তাহলে এখানে একটা পজিটিভ চার্জ, একটা ইলেকট্রন যদি গ্রহণ করতো তাহলে পজিটিভ চার্জটা প্রশমিত হয়ে যেত, আর একটা ইলেকট্রন গ্রহণ করেছে তার মানে সে এখন নেগেটিভ চার্জে চার্জিত হবে। ওকে, মাথায় থাকে যেন। কি বললাম আমরা, যে অ্যালকাইলে পজিটিভ চার্জ আছে, তোমরা জানো একটা ইলেকট্রন গ্রহণ করলে একটা পজিটিভ চার্জ প্রশমিত হয়। তাহলে দুটা গ্রহণ করেছে, তাহলে একটা প্রশমিত হওয়ার পর আরেকটা নেগেটিভ চার্জ হবে। এই হলো আমাদের প্রথম ধাপ। ওকে, এইটা হলো প্রথম ধাপ। এইবার দ্বিতীয় ধাপে কি ঘটে দেখো। প্রথম ধাপে আগে এভাবে এই কার্বন আয়ন মানে অ্যানায়ন, এই জন্য বললাম যে আয়নিক মেকানিজমও বলতে পারো অথবা অ্যানায়নিক মেকানিজমও বলতে পারো। আয়নিক মেকানিজমও বলতে পারো অথবা আয়নিক মেকানিজমও বলতে পারো অথবা তোমরা অ্যানায়নিক মেকানিজমও বলতে পারো, কোনো অসুবিধা নাই। এবার দ্বিতীয় ধাপ কি, উপস্থিতি কমে গেল 175 জন। আসলে ভাই কমে গিয়ে কোনো লাভ নাই, একটু আগেই খুব সহজ সরল জিনিসগুলো দেখাচ্ছিলাম, তাই হয়তো তোমরা মনে করছিলা যে স্টুডেন্ট ছিল, এখন মনে করছে মেকানিজম শুরু করছে পরে দেখে নিব। এখন দেখলে যত ভালো বুঝতে পারবা, আমি তোমাকে কনফিডেন্টলি বলতেছি, পরে রেকর্ডেড ক্লাস দেখলে এত ভালো বুঝবা না। রেকর্ডেড ক্লাস দেখলেই যদি এত ভালো বোঝা যেত, আজকাল ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে এত ক্লাস আছে যে আমাদের কাছে তোমাদের অনলাইনে টাকা দিয়ে ক্লাস করার কোনো দরকার আসলে ছিল না। ওকে, লাইভ ক্লাস করতে হয়। তো দ্বিতীয় ধাপে কি ঘটে ভাইয়া জানো? দ্বিতীয় ধাপে ওই যে কার্বন আয়ন, এই যে অ্যানায়নটা সে অ্যাটাক করে। মোট তো 2 অণু অ্যালকাইল হ্যালাইড নিয়ে আমরা, তাই না? কয় অণু? 2 অণু। এই যে 2 অণু অ্যালকাইল হ্যালাইড নিলাম আমরা। তাহলে 2 অণু অ্যালকাইল হ্যালাইড নিলে কি হবে? এ হ্যালোজেন যখন ইলেকট্রনটা টেনে নিয়ে বের হয়ে চলে যায়, গেলে তো এটা পজিটিভ চার্জে চার্জিত হবে, আর এ কি নেগেটিভ, এ তখন এর সাথে যুক্ত হয়ে যায়। অর্থাৎ এই যে আর এই আর নেগেটিভ, এই আরটা কিন্তু পজিটিভ, এই নেগেটিভ আর পজিটিভ মিলে এই যৌগটা তৈরি করে, আর হ্যালোজেনটা এখান থেকে ইলেকট্রন নিয়ে বের হয়ে চলে যায়। এই হলো আমাদের দ্বিতীয় ধাপ। এই যে একটা হ্যালোজেন মানে হ্যালাইড, এই একটা হ্যালাইড, আর এই যে দুটা সোডিয়াম মিলে কি তৈরি করবে? 2 অণু সোডিয়াম হ্যালাইড। এই হলো আমাদের আয়নিক কৌশল, দ্বিতীয় ধাপ। এই দ্বিতীয় ধাপ একটু দেখে রাখো, একটা কথা আমি বলবো একটু পর। আমি আশা করি কথাটা শুধু 2021-এর যারা পরীক্ষার্থী তারা বুঝতে পারবে, কারণ তারা হয়তো অর্গানিক কেমিস্ট্রি পড়ে এসছে। অর্গানিক কেমিস্ট্রির পরের অংশে যাব আমরা, তখন তোমরাও বুঝবা এটা। 2021 যখন প্রথম ক্লাস করেছিল এগুলো, তারাও এখানে একটা জিনিস বুঝেছিল না, কোনটা সেটা আমি একটু পরে বলবো। তার আগে বলে এই মেকানিজম তোমরা বুঝতে পারলা কিনা। এটা হলো আয়নিক মেকানিজম, আয়ন তৈরির মাধ্যমে মেকানিজম হলো, বা অ্যানায়ন তৈরির মাধ্যমে মেকানিজমটা হয়, তাই অ্যানায়নিক মেকানিজমও বলতে পারো তোমরা। আমি রিভাইজ করছি প্রথম থেকে, যে হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা যেহেতু অ্যালকাইল গ্রুপের চেয়ে বেশি, সেই ইলেকট্রন টেনে নিয়ে নেগেটিভ চার্জে চার্জিত হয়, আর এটা হলো পজিটিভ চার্জে চার্জিত। এবার সোডিয়াম যেটা, সে দুটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন তৈরি করে, ওই দুটা ইলেকট্রন আর প্লাস গ্রহণ করলে কি হবে? একটা ইলেকট্রন গ্রহণ করলে তোমরা জানো একটা পজিটিভ চার্জ প্রশমিত হয়। তো দুটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে একটা পজিটিভ চার্জ প্রশমিত হবে আর আরেকটা ইলেকট্রন সে নেগেটিভ হয়ে যাবে। এটা হলো প্রথম ধাপ। এবার দ্বিতীয় ধাপে কি করে? ওই আর মাইনাসটা অ্যাটাক করে কাকে? অ্যালকাইল হ্যালাইডকে। এটা কিন্তু একসাথে ঘটে, এ যত সহজে যুক্ত মানে এ যত সহজে বেরোবে, এ তত সহজে যুক্ত, মানে একসঙ্গে ঘটে এই ঘটনাটা। কিন্তু মানে বিষয়টা এরকম, একটা অশ্লীল কথা বলি, কিছু মনে করো না, তোমরা অনেকটাই বড় হয়ে গেছে হয়তো বুঝতে পারবা তোমরা। আচ্ছা ভাই একটু দেখি, বারবার ফোন দিচ্ছে এক নাম্বার থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা একটু পরে বলবো, আমি ক্লাস নিচ্ছি এখন, আমি ক্লাস নিচ্ছি, একটু পরে ফোন দাও। হ্যাঁ আচ্ছা। কি রে, ক্লাস তোর খুঁজেই পাচ্ছি না। ওকে, দুইটা অ্যালকাইল কই নিলাম ভাইয়া? এই যে একটা অ্যালকাইল, এই যে একটা অ্যালকাইল হ্যালাইড। যে উদাহরণটা আমি দিতে যাচ্ছিলাম, ধরো আমাদের এই যে ইন্ডিয়ান যে সিরিয়ালগুলো, সেখানে কি দেখি আমরা? একজন বিবাহিত মানুষ, সে আবার অন্য একটা মেয়ের প্রেমে পড়েছে। তো একটা বিবাহিত মানুষ অন্য একটা মেয়ের প্রেমে পড়ে যখন, এগুলো সবই কিন্তু ইন্ডিয়ান সিরিয়ালের গল্প বলছি আমি, আমাদের বাংলাদেশের সংস্কৃতি এরকম না। তো নতুন যে মেয়েটার প্রেমে পড়েছে, ওই মেয়েটা এই বিবাহিত ছেলেটার সাথে
যত সহজে যুক্ত হবে, মানে ওই তোমার তার বউটা যত সহজে তার কাছ থেকে দূরে থাকবে ও তত সহজে যুক্ত, মানে দুটা ঘটনা কিন্তু একসাথে করবে, বউ যত দূরে চলে যাবে ওই মেয়েটা তত দ্রুত যুক্ত হবে, সহজ কথা এটা। এখানেও তাই, দুটা ঘটনা একসাথে ঘটে, এ যত দ্রুত চলে যায় এ তত দ্রুত যুক্ত হয়। তো এইটা নিয়ে একটু কথা আছে আমার, এই দ্বিতীয় ধাপ নিয়ে একটু কথা আছে, সেটা আমি একটু পরে বলবো তোমাদের। আগে বলো এইটুকু বুঝতে পেরেছো কিনা, এই কৌশলটুকু বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু তোমরা আমাকে কমেন্টে জানাও, প্লিজ বলো একটু এইটুকু বুঝতে পেরেছো কিনা প্লিজ। আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি ভাই অধীর আগ্রহে, কারণ কৌশলটা আমি মিশাই দিব, আমি কৌশলটা মিশাই দিব। থ্যাংক ইউ তাসনিম, তন্মনা, ইয়াসিফ, ইমেজ, তাসনিয়া, তাবাসসুম, বিনতি এক্সাম্পল লিখেছ, প্লিজ বলো এটা। এই হলো আমাদের উডস বিক্রিয়ার আয়নিক কৌশল যেটা। আর যদি কেউ মনে করো ভাই আমি ফ্রি রেডিক্যাল কৌশলটাকে জানতে চাই, আমি তোমাদের ইউটিউবে ক্লাস দিয়ে রাখছি, দেখবা অনেক সুন্দর করে বলেছি, দেখে নিও, দুটা জানার কোনো দরকার নেই, এটাই আমাদের বেশি কাজে লাগে, তাই এটা আমি তোমাদের এই লাইভ ক্লাসে দেখালাম ভাইয়া। ওকে, থ্যাংক ইউ, সবাই লিখেছ, বুঝেছি এবং একদম ক্লিয়ার, থ্যাংক ইউ। কৌশলটা যখন বুঝতে পেরেছ বাকিগুলো এখন অ্যালকোহলের মতো ইজি হয়ে যাবে, দেখবা আর কোনো ভূতরে ব্যাপার নাই, এখন শুধু দেখবা আর ভালো লাগতে শুরু করবে। ভয়কে আমরা জয় করে ফেলেছি, মেন ভয়টা ছিল আমাদের এই কৌশলে। ওকে ওকে, এইবার দেখো ভাইয়া, আমরা এতক্ষণ ধরে কৌশল দেখলাম আর উডস বিক্রিয়া দেখলাম, এবং উডস বিক্রিয়া আমরা দেখলাম যে এখানে অ্যালকাইল হ্যালাইডটা যদি আমি মনে করো CH3 CH2 Cl এইটা ব্যবহার করি, এখানে সোডিয়াম নিলাম 2 অণু, এটাও 2 অণু লাগবে, এখন একবার 2 অণু লিখলাম, আমার মনে আর কোনো সমস্যা নাই। এখানে ডাই ইথার ব্যবহার করলাম আমরা, ডাই ইথার, তাহলে বুঝতেই পারছো 2 অণু সোডিয়াম 2 অণু ক্লোরিনের সাথে যুক্ত হয়ে 2 অণু সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। আর কি তৈরি হবে, এটাই তো দুইটা তাই না, যুক্ত হবে CH3 CH2 CH2 CH3, বিউটেন তৈরি হলো তাই না, বিউটেন তৈরি হয়ে গেল। আমি যদি এখানে মিথাইল নিই তাহলে এখানে তৈরি হবে ইথেন। আমি যদি এখানে ইথাইল নিই, মানে এখানে 1 কার্বন থাকলে এখানে 2 কার্বন তৈরি হবে, এখানে 2 কার্বন থাকলে এখানে 4 কার্বন তৈরি হবে, এখানে 3 কার্বন থাকলে এখানে 6 কার্বন তৈরি হবে, এখানে 4 কার্বন থাকলে এখানে 8 কার্বন তৈরি হবে। তাহলে বিজোড় সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেনগুলা কি আমরা তৈরি করতে পারবো না? যেমন প্রোপেন, পেন্টেন, হেপটেন, এগুলো কি আমরা তৈরি করতে পারবো না? অবশ্যই পারবো। এখন আমরা সেগুলো তৈরি করব, দেখি বিজোড় সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন আমরা তৈরি করতে পারি কিনা, আর যদি তৈরি করতে পারিও তাহলে কোনো সমস্যার সম্মুখীন হবে কিনা, হলেও কিভাবে সলভ করা যায় সেটা এখন আমরা দেখব। ওকে, আমরা এখন বিজোড় সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন তৈরি করা যায় কিনা সেটা একটু দেখব। ক্লাস থেকে কিন্তু কেউ পালিয়ে যেও না ভাইয়া, অনেক মজা সামনে অপেক্ষা করছে, অন্যরকম মজার বিক্রিয়া হলো উডস বিক্রিয়া। এবং আমি কনফিডেন্ট আজকে উডস বিক্রিয়া ক্লাস করার পর যেখানে তুমি পরীক্ষা দাও না কেন, ফাইনাল পরীক্ষা থেকে শুরু করে একদম অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, কোথাও উডস বিক্রিয়া থেকে কোনো প্রশ্ন দিলে তুমি আটকাবা না। ওকে, তো ধরো আমরা প্রোপেন তৈরি করতে চাই, তা না, তাহলে 2 অণু অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আমাকে 1 অণু নিতে হবে মিথাইল হ্যালাইড। আচ্ছা, হ্যালোজেনটা কিন্তু একই ধরনের নেওয়াটাই বেস্ট, অর্থাৎ একই হ্যালোজেন নিবা, 2 অ্যালকাইল হ্যালাইডে একই হ্যালোজেন নিবা। একটা নিলাম আমরা মিথাইল ক্লোরাইড, আর আরেকটা নিলাম মনে করো আমরা ইথাইল ক্লোরাইড, CH2Cl। দুটা ভিন্ন হ্যালোজেন নিতে হবে, দুটা ভিন্ন অ্যালকাইল হ্যালাইড নিতে হবে যদি বিজোড় সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন আমরা তৈরি করতে চাই। তাহলে কি বললাম, বিজোড় সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন যদি আমরা তৈরি করতে চাই তাহলে দুটা ভিন্ন অ্যালকাইল হ্যালাইড নিতে হবে, নিলাম। তাহলে 2 অণু সোডিয়াম, তাই না, শুষ্ক ইথারের উপস্থিতিতে বিক্রিয়াটা করতে হবে। এইবার দেখো কি কি জিনিস এখানে তৈরি হবে জানো, এই 2 অণু সোডিয়াম আর 2 অণু ক্লোরিন মিলে 2 অণু সোডিয়াম ক্লোরাইড হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এখানে কত ধরনের জানো, মনে করো এটা হলো X, এটা হলো Y ধরে নাও। তো ওই যে যখন আমরা দেখলাম ওখানে মেকানিজমে
যখন ভাই এরকম দুটো ভিন্ন মানে অ্যালকাইল গ্রুপ থাকবে তখন সেখানে 3 ধরনের উৎপাদ তৈরি হওয়ার পসিবিলিটি আছে। কি একটা হলো এক্সগুলোর সাথে যুক্ত হয়ে এক প্রকার উৎপাদ হবে, ওয়াইয়ের সাথে যুক্ত হয়ে এক প্রকার উৎপাদ হবে, আর এক্স এবং ওয়াই মিলে আর এক প্রকার উৎপাদ হবে। যদিও এটাই প্রধান উৎপাদ, এটা বেশি পরিমাণ হবে। অর্থাৎ ধরো আমার এটাও যদি এটাও মিথাইল হতো তাহলে এক্সও যা হতো, ওয়াই তাই হতো, ওয়াই জেরো কিন্তু এক্স ওয়াই কিন্তু তাই হতো। বাট যেহেতু এখানে ভিন্ন ভিন্ন তাই 3 রকমের উৎপাদ হবে। আমার দরকার কিন্তু প্রোপেন মানে এক্স ওয়াই দরকার, বাট তৈরি হবে এক্স ওয়াই এবং এক্স ওয়াই। আমার কথা কি বুঝতে পেরেছো? যেহেতু দুটা ভিন্ন তাই আমাদের এই রিয়াকশনের সময় তো তোমার জানো তাদের সক্রিয়ণ শক্তি অর্জন করতে হয়। যে নির্দিষ্ট সক্রিয়ণ শক্তি অর্জন করে তাদের মধ্যে সংঘর্ষ হয়, এই সংঘর্ষের ফলে 3 ধরনের উৎপাদ হবে এখানে। একটা কি এক্স, একটা হলো ওয়াই, একটা হলো এক্স ওয়াই। অর্থাৎ মিথাইলের সাথে যুক্ত হয়ে একটা হবে অর্থাৎ ইথেন। তারপর ওয়াই মানে ইথাইলের সাথে যুক্ত একটা হবে CH3 CH2 CH3, আর এই মিলে একটা হবে CH3 CH2 CH3। আমার দরকার ছিল কিন্তু এইটা, আমি কিন্তু প্রোপেন তৈরি করতে চেয়েছিলাম। সাথে প্রোপেনের আগে যেটা আছে কে ইথেন, পরে যেটা আছে কে বিউটেন, এরাও তৈরি হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমরা যদি বিজোড় সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন তৈরি করতে চাই তাহলে দুটো ভিন্ন অ্যালকাইল হ্যালাইড নিতে হবে। আর যখনই দুটো ভিন্ন অ্যালকাইল হ্যালাইড নিব তখন আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের পরিবর্তে মানে যেটা আমি তৈরি করতে চাই সেটা বাদে তার সাথে মানে মিশ্র অ্যালকেন তৈরি হবে, মানে আরও দুটা, অর্থাৎ এর আগের যে অ্যালকেন থাকবে সেটা এবং পরে এটাও তৈরি হবে। এবং অ্যালকেনগুলোর স্ফুটনাঙ্ক যেহেতু কাছাকাছি, ফলে আমি এদের মিশ্রণ থেকে যে একে পৃথক করব সেটা খুব কষ্টকর হয়। তাই বিজোড় সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে উর্জ বিক্রিয়া উপযোগী নয়, করা যাবে না তা বলিনি, কিন্তু উপযোগী নয়। মানে ধরো একজন একটা কাজ তুমি আবার পট করে বললা, জুয়েল ভাই বলেছে উর্জ বিক্রিয়া দ্বারা বিজোড় সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন তৈরি করা যায় না, তা বলি নাই আমি, তৈরি করা যায়। একজন একটা কাজ পারে না এটা এক জিনিস, আর পারে কিন্তু কাজের মান ভালো হয় না সেটা আলাদা জিনিস। কিন্তু উর্জ বিক্রিয়া দ্বারা বিজোড় সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন তৈরি করা যায়, কিন্তু সেই অ্যালকেনের পরিবর্তে একটা মিশ্র অ্যালকেন তৈরি হবে। অর্থাৎ তার আগের এটা বৈশিষ্ট্যই কি, ঠিক আছে, এটা বিক্রিয়ার বৈশিষ্ট্য যে তাদের মধ্যে সংঘর্ষের ফলে 3 রকমের উৎপাদ হতে পারে। এটা যদিও বেশি পরিমাণ হবে বাট সাথে তো এই দুটাও হবে আর কি। ফলে যেহেতু অ্যালকেনগুলোর স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি, ফলে মিশ্রণ থেকে এই কাঙ্ক্ষিত উৎপাদটাকে পৃথক করাটা খুব কষ্টকর হয়ে যায়। তাই উর্জ বিক্রিয়া দ্বারা এই বিজোড় সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন প্রস্তুতিটা খুব উপযোগী নয়। এইটুকু বুঝতে পেরেছে কিনা 22 এবং 23-এর শিক্ষার্থীদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি। পাশাপাশি 21-দেরও যদি প্রবলেম থাকে তোমরা আমাকে বলো যে জি ভাইয়া বুঝতে পারিনি। সুমাইয়া আক্তার লিখেছো, ভাই আরেকবার বলেন। আমার তো মিথাইল ক্লোরাইড, ও আচ্ছা মিথাইল ক্লোরাইড একটা দুটা করতে আসলো। আসলে ভাই আমরা যখন বিক্রিয়া সমতা করি ওই 1 দেই 2 দেই, এইটা তো তাদের বিক্রিয়া সমতাকরণের ক্ষেত্রে একটার সাথে ওর দুটা বা এগুলো বিক্রিয়া করে। তো তুমি যখন মিথাইল ক্লোরাইড ব্যবহার করবো কিন্তু অসংখ্য অণু মিথাইল ক্লোরাইড থাকবে, অসংখ্য মিথাইল ক্লোরাইড অণু থাকবে, সেখান থেকে এই মিথাইলগুলো যুক্ত হয়ে ইথেন তৈরি করবে বোঝানো হচ্ছে। এই ইথাইলগুলো তৈরি হয়ে বিউটেন যুক্ত হবে বোঝানো হচ্ছে, আর এই দুইজন যুক্ত হয়ে এইটা তৈরি হবে। এখানে তো অনেকগুলো অণু থাকবে, একটা তো আর থাকবে না। যার বিক্রিয়ার সমতার জন্য বুঝি আমরা যে এর একটার সাথে ওর কয়টা বিক্রিয়া করে কয়টা তৈরি হয়। আচ্ছা শাম্মী আক্তার বুঝতে পেরেছে কিনা বলো তো ভাইয়া, যে কোনো শাম্মী আক্তার একটু বলো তো ভাই এখন যে আমরা যদি প্রোপেন তৈরি করতে যাই তাহলে প্রোপেনে 3 কার্বন, তাহলে একটা লাগবে আমার মিথাইল হ্যালাইড আর একটা লাগবে ইথাইল হ্যালাইড, এই দুটা মিলে উর্জ বিক্রিয়া করলে তো প্রোপেন তৈরি হবে। কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র প্রোপেন তৈরি হবে না, এক্ষেত্রে শুধুমাত্র প্রোপেন তৈরি হবে না, যখনই ভিন্ন ভিন্ন অ্যালকাইল হ্যালাইড নিব তখন সেখানে মিশ্র অ্যালকেন তৈরি হবে। সেই মিশ্র অ্যালকেনটা কি, এরা নিজের মধ্যে মনে হতো এটাও যদি ইথাইল হতো আর এটাও যদি ইথাইল হতো তাহলে এক্স মানে ইথাইল একই জিনিস, ওয়াই মানে কি ইথাইল, ওটাও ইথাইল, এক্স ওয়াই মানে কি ইথাইলই হচ্ছে, একটাই উৎপাদ হতো। কিন্তু যখনই ভিন্ন ভিন্ন অ্যালকাইল হ্যালাইড নিচ্ছি আমরা, উপযোগী নয় এই জন্য যে তুমি মনে করো প্রোপেন তৈরি করলা, প্রোপেনের সাথে যে
আরজু তামান্না বলছি বা দেখো দেখি প্রোপেনের সাথে যে ইথেন এবং বিউটেন দুটাই তৈরি হয়ে যায়, এখন তোমাকে ওই মিশ্রণ থেকে প্রোপেনটাকে পৃথক করতে হবে না, তো পৃথক করা তো কষ্টকর, কারণ অ্যালকেনগুলোর স্ফুরণাঙ্ক একদম কাছাকাছি হয়, আর স্ফুরণাঙ্ক কাছাকাছি হলে তো তাদেরকে তুমি পৃথক করবা কি করে, উত্তপ্ত করেই তো পাতন বা আংশিক পাতন, এই পাতন পদ্ধতিতে তো পৃথক করতে হয়, কিন্তু স্ফুরণাঙ্ক যদি কাছাকাছি হয়ে যায় তুমি পৃথক করবা কি করে, এই জন্য। কি ক্লিয়ার? এখন শাম্মী আক্তার লিখেছ, জি ভাই ক্লিয়ার, থ্যাংক ইউ। আরেকজন কে লিখলো, ও এক্স এক্স কেন বুঝলাম, ধরে নাও এটাকে এক্স দ্বারা প্রকাশ করছি আর কি, মানে মিথাইল মিথাইল বুঝাইছি, ধরে নাও এটাকে আমি ওয়াই দ্বারা প্রকাশ করছি তাই বলছি আর কি, এক্স এক্স ওয়াই ওয়াই সেটা বুঝাইছি, জাস্ট ধরে নিয়েছি আমি যে মিথাইলকে এক্স দ্বারা প্রকাশ করছি আর ইথাইলকে ওয়াই দ্বারা প্রকাশ করছি। এই তুমি ভিন্ন অ্যালকাইল হ্যালাইড হচ্ছে না, এটা হলো ইথাইল, কথার কোন অর্ধেক বলা যায়, ভিন্ন এর পুরা যৌগের নাম তোমাকে বলতে হবে না, এটা হলো মিথাইল হ্যালাইড আর এটা হলো ইথাইল হ্যালাইড, তাহলে ভিন্ন অ্যালকাইল হ্যালাইড হলো না। ওকে, এই মোটামুটি আমরা দেখলাম এইটুকু যে উডস বিক্রিয়াটা কিন্তু আসলে ইথারের কাজ তো বললামই ভাইয়া, ইথার ওই সলভেশন এনার্জিটা সোডিয়ামকে দেয়, দিয়ে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে, এখানে সোডিয়াম বিজারক হিসেবে কাজ করে আর ইথার দ্রাবক হিসাবে কাজ করে। শুষ্ক নেওয়ার কারণই হচ্ছে যে সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে বিস্ফোরণ ঘটাতে পারে, তাই ইথারটা শুষ্ক নেওয়া হয়। ক্লিয়ার? সবাই নিশ্চয়ই ক্লিয়ার? এখন রুমে একটু ঠান্ডা মাথায় আরো উদাহরণ দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবা। আর কারো কোনো কোশ্চিন? ওকে, আমরা কিছু উদাহরণ দেবো না আজকে ক্লাসে শেষে, অসুবিধা নাই। তাহলে আমরা কি কি জিনিস দেখলাম, আরও আছে, দাঁড়াও এখনো শেষ হয়নি। উডস বিক্রিয়া দ্বারা মিথেন তৈরি করা যায় না, আমরা উডস বিক্রিয়া কৌশল দেখেছি। তারপর আমরা দেখেছি যে বিজোড় সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে উডস বিক্রিয়া উপযোগী নয়, কারণ ওই বিজোড় সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন প্রস্তুত করতে গেলে আমাদের অ্যালকাইল হ্যালাইড দুটা ভিন্ন নিতে হয়, দুটা ভিন্ন নিলে যেটা আমরা চাচ্ছি সেটার সাথে আরও অতিরিক্ত দুটো উৎপাদক তৈরি হয়ে যায়, মানে যেটা তৈরি হবে তার আগেরটা এবং পরেরটা, এই যে কারণ এই একটা অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল গ্রুপগুলো নিজেদের মধ্যে যুক্ত একটা যৌগ তৈরি হবে, এরা নিজেদের মধ্যে যুক্ত একটা যৌগ তৈরি হবে, আর এই দুজন মিলে একটা যৌগ তৈরি হবে। আর যেহেতু অ্যালকেন মানে মিশ্র অ্যালকেন তৈরি হবে, আর অ্যালকেনগুলোর স্ফুটনাঙ্ক যেহেতু কাছাকাছি, ফলে মিশ্রণ থেকে আমাদের এই কাঙ্ক্ষিত অ্যালকেনটাকে পৃথক করাটা খুব কঠিন হয়ে যায়, তাই উডস বিক্রিয়া দ্বারা বিজোড় সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন প্রস্তুতিটা খুব একটা উপযোগী নয়। আরে পড়ো না, প্রবলেম হলে গ্রুপে পোস্ট দিও, সামনে ক্লাসে আবার সব দিব। আচ্ছা বলো তো, এটা আমি একটা অ্যালকাইল হ্যালাইড লিখব, তোমরা আমাকে বলবা এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? CH3 CH3 Cl, আমাকে একটু বলো তোমরা এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? প্লিজ একটু কমেন্টে জানাও এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। অতিরিক্ত ক্লোরিনগুলো কই? ওই যে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবো ওখানে। জুবায়েদ ইমন লিখেছ 3, SM নাফিজুল 2, নাফি 2, রাত্রি সাহা 2, আব্দুল্লাহ নোমান 2। থ্যাংক ইউ। ভুল করলা কেন? কে ভুল করেছো এটা? জুবায়েদ ইমন, ভুল এলে কেন ভাইয়া? আমি তোমাদের ডিগ্রি চেনা এত সহজ করে দিয়েছি যে হ্যালোজেন যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বন সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত থাকবে সেটা তত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। হ্যালোজেনটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বন সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত থাকবে সে তত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে এই যে হ্যালোজেন যে কার্বনের সাথে যুক্ত আছে সে সরাসরি দুটা কার্বনের সাথে যুক্ত, অতএব 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো মাথায় থাকে যেন 1 ডিগ্রি ও 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করলেও 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমি একটু কথা বলবো, বুঝাবো, সমস্যা নাই, খুব গুরুত্বপূর্ণ। 1 ডিগ্রি ও 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি ও 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড
1 ডিগ্রি ও 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়ায় 1 ডিগ্রি ও 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়ায় অংশ নিলেও 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়ায় অংশ নিলেও 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অংশ নেয় না, অংশ নেয় না। এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? কেন বলতেছি দাঁড়াও, 1 ডিগ্রি ও 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়ায় অংশ নিলেও 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়ায় অংশ নেয় না, ঠিক আছে? আমি বলে দিব কেন। 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়ায় অংশ নিলেও 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়ায় অংশ নেয় না। এটা শুধুমাত্র 21-এর পোলাপানি বুঝতে পারবে, 22 এবং 23-এর পোলাপান বুঝতে পারবে না। 21 যখন গতবার প্রথম শিখেছিল তারাও এখানে বুঝতে পেরেছিল না। শুধু এটুকু জেনে রাখো, আমরা উডস বিক্রিয়ার যে দ্বিতীয় ধাপটা দেখলাম সেখানে কি দেখলাম, এই নেগেটিভটা এই যে এটার সাথে যুক্ত হয়, এ বের হয়ে চলে যায়, এ এর সাথে যুক্ত হয়ে যায়, এক ধাপে ঘটে বিক্রিয়াটা। এবং এরকম বিক্রিয়াকে বলি আমরা অ্যালকাইল হ্যালাইড SN2 বিক্রিয়া। এটা তোমরা 22 এবং 23 কোনো প্রশ্ন করবা না, আর আমার বিশ্বাস 21টা বুঝতে পেরেছো। 21দের মধ্যেও কেউ না জানা থাকলে যখন SN2 বিক্রিয়া যাব তখন বলবো এটা কেন SN2 বিক্রিয়া। তো উডস বিক্রিয়ার দ্বিতীয় ধাপটা যেহেতু SN2 বিক্রিয়ার কৌশল অনুসরণ করে, আর SN2 বিক্রিয়ায় 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অংশ নেয় না। যদি বলো কেন নেয় না ভাইয়া, যখন আমরা SN2 বিক্রিয়া SN1 বিক্রিয়া এই জায়গা যখন পড়ব তখন আমি বলে দিব। আমার বিশ্বাস 21টাই শুধু এটা বুঝতে পারবে, 22 এবং 23দের টেনশন নাই। যখন SN1 SN2তে যাব তখন আবার বলে দিব। তো যেহেতু আমি ফাইনালি বলে দিই, শুধু যেহেতু এই উডস বিক্রিয়ার যে কৌশল, যে মেকানিজম, তার দ্বিতীয় ধাপটা SN2 বিক্রিয়ার কৌশল অনুসরণ করে, আর 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN2 বিক্রিয়া অংশগ্রহণ করে না, তাই উডস বিক্রিয়ায় 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অংশগ্রহণ করে না। আচ্ছা, হাসিব রহমান ভুলে গেছো SN বিক্রিয়া, কোনো অসুবিধা নাই, আমি পড়ালে আবার মনে পড়বে। তাহলে এইটুকু মাথায় থাকে যেন আপাতত 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করলেও 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আচ্ছা, এখন দেখো তো, তোমরা আমাকে কেমসিকের উত্তর দিবা, কোন অ্যালকেনটি উডস বিক্রিয়া দ্বারা তৈরি করা যাবে না। আমি লিখবো একটা অপশন, তোমরা আমাকে বলবা কোন অ্যালকেনটি উডস বিক্রিয়া দ্বারা তৈরি করা যাবে না। আর একদম শেষের দিকে এসছি ভাইয়া, আর বেশিক্ষণ না, আর 5 মিনিট ক্লাস নিব। আমি জানি তোমরা বিরক্ত হয়ে গেছো, আর 5 মিনিট ক্লাস নিয়ে আজকে ছেড়ে দেব। কোন অ্যালকেনটি উডস বিক্রিয়া দ্বারা তৈরি করা যাবে না। কোন অ্যালকেনটি উডস বিক্রিয়া দ্বারা তৈরি করা যাবে না। আমাকে একটু কমেন্টে জানাও কোন অ্যালকেনটি উডস বিক্রিয়া দ্বারা। আচ্ছা, আরজু তামান্না 21 হয়ে ভুলে গেছি, স্বাভাবিক। ও আগে অনেকে মিথেন লিখে ফেলেছ না, ভেবেছো আমি মিথেন দেব, তাই তো? কখনোই না। আচ্ছা, মাহবুবুর কবির সি, আপন কুমার মন্ডল লিখেছ সি, রাত্রে ওই মিথেন কই পালারে, মিথেন তো দেইনি। সাদমান শাফাত নাফিস সি, প্রান্ত মন্ডল সি, শাহরিয়ার সৌরভ সি, হাসিব রহমান সি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাই সি নাম্বার উত্তর দিয়েছ, থ্যাংক ইউ সো মাচ, সবাই সি উত্তর দিয়েছ। কেন আমি ব্যাখ্যা দিচ্ছি, এরপরও যদি কেউ বুঝতে না পারে আমাকে অবশ্য, যারা লিখছো তাসনিম তন্মনা লিখেছ, আমি কোশ্চিন পেলাম পরে, আমিও মাঝে মধ্যে যে ফোনে দেখি ভাইয়া,
দেখি যে আমি প্রশ্ন দেখার আগে পোলাপান উত্তর দিয়ে দেয়, করবা কি আবার বের হয়ে নতুন করে ঢুকবা, দেখবা তুমিও সবার মতো ফার্স্ট হয়ে গেছ। খেয়াল করো, দুটা আলাদা অ্যালকাইলমূলক যুক্ত হয়ে তো অ্যালকেনটা হয়েছে, ঠিক মাঝ বরাবর তুমি ভেঙে ফেলবা, মাঝ বরাবর ভেঙে ফেলবা, ভেঙের সাথে হ্যালোজেন লাগাই দিবা, ভেঙে এটা হ্যালোজেন, কারণ এই দুটা অ্যালকাইলমূলক তো যুক্ত অ্যালকেনটা হয়েছে। এটা কয় ডিগ্রি হচ্ছে দেখো তো ভাইয়া, এই যে এই কার্বন মানে এখানে তো হ্যালোজেন ছিল, মানে মিলি হ্যালোজেনটা তো এর সাথে ছিল, তাহলে এই সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত, দুইটার সাথে, তার মানে এটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, মানে এই অ্যালকেনটা তৈরি করতে গেলে আমার 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড লাগবে, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড লাগবে। আর এই অ্যালকেন তো বুঝতেই পারছো মিথাইল হ্যালাইড 1 ডিগ্রি, এটাও বুঝতেই পারছো ইথাইল হ্যালাইড, এটাও 1 ডিগ্রি। বাট এই অ্যালকেন তৈরি করতে গেলে আমার 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড লাগবে, 3 ডিগ্রি, কারণ মাঝ বরাবর তল বিভব কেটে দাও, কারণ এই দুটা অ্যালকাইলমূলক যুক্ত হইতে অ্যালকেনটা হয়েছে। কয় ডিগ্রি হচ্ছে এটা দেখো তো ভাই, এই কার্বন সরাসরি কয় কার্বনের সাথে যুক্ত, 3 কার্বনের সাথে যুক্ত, তার মানে এই অ্যালকেন তৈরি করতে গেলে আমার 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড লাগবে। যে অ্যালকেন তৈরি করতে আমার 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড লাগবে, সেই অ্যালকেন উডস বিক্রিয়া দ্বারা তৈরি করা যাবে না। যে অ্যালকেন তৈরি করতে, আমি আগে বলো বুঝতে পারলা কিনা, তারপর আমি লিখে দিব, যে অ্যালকেন তৈরি করতে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড প্রয়োজন, যে অ্যালকেন তৈরি করতে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড প্রয়োজন, সেটি উডস বিক্রিয়া দ্বারা, দেখা যায় কি, উডস বিক্রিয়া দ্বারা তৈরি হয় না, উডস বিক্রিয়া দ্বারা তৈরি হয় না। খাতায় ফ্রেশ করে লিখে রাখবা, যে অ্যালকেন তৈরি করতে গিয়ে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড প্রয়োজন, সেই অ্যালকেনটা উডস বিক্রিয়া দ্বারা তৈরি হয় না। মাথায় থাকে যেন, যে অ্যালকেন তৈরি করতে গিয়ে আমার 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড প্রয়োজন, সেই অ্যালকেনটা উডস বিক্রিয়া দ্বারা তৈরি হয় না। যে এটা ক্লিয়ার কিনা, এই এমসিকিউটা ক্লিয়ার কিনা ভাইয়া বলো, যে অ্যালকেন তৈরি করতে গিয়ে আমার 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড প্রয়োজন, সেই অ্যালকেনটা উডস বিক্রিয়া দ্বারা তৈরি করা যাবে না। ওকে, আমার মনে হয় তোমরা সবাই এইটুকু বুঝতে, আর 2 মিনিট টাইম নেবো ভাইয়া, বেশিক্ষণ না। আচ্ছা, শিয়াব রহমান ক্লিয়ার লিখে, থ্যাংক ইউ। ও মাঝ বরাবর কেন, কারণটা হলো ভাইয়া এই দুটা আলাদা অ্যালকাইল হ্যালাইড মিলেই তো অ্যালকেনটা তৈরি হয়েছে। আর আমরা জানি উডস বিক্রিয়াটা বিজোড় সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে আমি একটা কথা এখন একটু লিখবো, তোমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, আমার বিশ্বাস আমার এই কথাটা শোনার পর তোমাদের আর কোনো ভ্রান্ত ধারণা থাকবে না। দেখো একটু কি সেইটা, আমরা প্রথম থেকে কথাগুলো একবার বলি। উডস বিক্রিয়া দ্বারা মিথেন তৈরি করা যাবে না। উডস বিক্রিয়ায় সোডিয়াম ব্যবহার হয় বিজারক হিসাবে, আর ইথার ব্যবহার হয় দ্রাবক হিসাবে।